আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো শীতের সবচেয়ে জনপ্রিয় 3টি পিঠা একই সঙ্গে একই ভিডিওতে। তৈরি করে দেখাবো একটি বড় জাম্বু ভাপা পিঠা এবং তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা, আর তার সাথে আছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেকগুলো লেয়ার বিশিষ্ট জাম্বু ভাপা পিঠা। এত বড় একটা ভাপা পিঠা তৈরি করেছি, তবে ভাপা পিঠাটা কিন্তু একদমই ভেঙে যায়নি। অনেক সময় আমরা অনেকেই ছোট ভাপা পিঠা তৈরি করতে গেলে দেখা যায় ভাপা পিঠাটা ভেঙে যায়, পারফেক্টলি তৈরি হয় না। আজকে এই ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের ভাপা পিঠা কখনোই ভেঙে যাবে না এবং খুব সহজেই আপনারা এইভাবে বড় একটা ভাপা পিঠা তৈরি করতে পারবেন। শীতের সকালে এমন ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি আজকে একদম ভোরবেলা উঠে এই ভাপা পিঠাটা তৈরি করা শুরু করেছিলাম, আর সূর্য উঠতে উঠতেই কিন্তু আমার ভাপা পিঠাও তৈরি হয়ে গিয়েছে। একটা একটা করে পিঠা তৈরি না করে এইভাবে একটা বড় পিঠা তৈরি করলে কিন্তু সবাই সেই পিঠাটা গরম গরম খেতে পারে। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি 4 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা ভিজা চালের গুঁড়া, মানে চালটাকে ভিজিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। আর তার সাথে অ্যাড করব 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। চালগুলো কিন্তু ছেঁকে ব্যবহার করতে হবে, যেহেতু সিদ্ধ চালের গুঁড়াটা আগে থেকেই ছাকা ছিল, তবে আতপ চালের গুঁড়াটা কিন্তু ছাকা ছিল না, এই জন্য আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। আর ছাকার পর দেখতেই পারছেন এটা থেকে কিন্তু অনেকগুলো দানা দানা সুজির মতো বের হয়েছে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। ট্রাই করবেন আমার রেসিপিটি হুবহু ফলো করার, তাহলে কিন্তু আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে চালের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে আতপ চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ চালের গুঁড়ার সাথে মিশে যায়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চালের গুঁড়ার সাথে লবণটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম পানি। আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি। পানি থেকে কিন্তু ধোঁয়া উঠছে, কিন্তু পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি না। অল্প অল্প করে পানি দিয়ে এখন এই চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, এই জন্য আমার পানির পরিমাণটা একটু কম লেগেছে, তবে আপনারা যদি শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পানিটাকে আলতো হাতে এই চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার এখানে কিন্তু 2 কাপ পানিতেই হয়ে গিয়েছে। চালের গুঁড়ার সাথে পানিটা মেশানোর পর যখন দেখবেন এভাবে মুঠ পাকালে চালের গুঁড়াটা একসাথে হয়ে যাচ্ছে এবং এটাকে চাপ দিলে সাথে সাথে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা খুব পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এমন বড় ছিদ্রওয়ালা একটা ছাঁকনি নিয়ে এখন চালের গুঁড়াগুলোকে আমি এইভাবে ছেঁকে নেব। ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্কিপ করা যাবে না। আপনারা চাইলে বাসায় যে প্লাস্টিকের জালিগুলা থাকে সেটার মধ্যেও কিন্তু এই আটাগুলোকে ছেঁকে নিতে পারেন। চালের গুঁড়াগুলোকে আমি ছেঁকে নিয়েছি, এখন পিঠা তৈরি করব। আমি যে মোল্ডে পিঠাটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে একটু চালের গুঁড়া নিয়ে খুব ভালোভাবে এভাবে ঘষে দিচ্ছি, এতে করে পিঠাটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন পিঠাটাকে আমি অ্যাসেম্বল করব। প্রথমেই আমি মোল্ডটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পিঠাটা অ্যাসেম্বল করার সময় খুব আলতো হাতে এটাকে অ্যাসেম্বল করতে হবে, একদম জোরে জোরে চেপে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না, তাহলে যখন এটা মোল্ড আউট করতে যাবেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চালের গুঁড়া দেওয়ার পর আমি এখন এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় দেওয়া হয়ে গেলে আমি এর ওপর আর একটু চালের গুঁড়া এভাবে ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা মাঝখান থেকে ভেঙে যাবে না। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, তাহলে দেখবেন পিঠাটাকে আর ভেঙে যাচ্ছে না, এটা আলামি থাকছে। চালের গুঁড়া দেওয়ার পর আমি এখন এখানে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলের ওপর আমি এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। এই গুঁড়া দুধটা দেওয়ার পর এই পিঠাটা খেতে যে কতটা মজা হয়েছে আসলে আপনারা এভাবে তৈরি করে না খেলে বুঝবেন না। এরপর আমি আবার ওপর দিয়ে এভাবে চালের গুঁড়া দিয়ে দেবো। চালের গুঁড়াটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা যাতে একদম সমানভাবে সেট হয় চালের গুঁড়াটা। এই ক্ষেত্রে চালের গুঁড়াটাকে আলতো হাতে এইভাবে করে হালকাভাবে একটু চেপে চেপে সেট করে দিতে পারেন। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, এতে করেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। সেম প্রসেসেই আমি আরো 2টা লেয়ার তৈরি করে নেব। প্রথমে গুড়, তারপর চালের গুঁড়া, তারপর নারকেল কুড়ানো এবং তারপর গুঁড়া দুধ দিয়ে তার উপর চালের গুঁড়া দিয়ে এইভাবে করে পিঠাটা সেট করে নেব। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, গুড় আর নারকেলটাকে কিন্তু আমি পিঠার কিনারের মধ্যে দিইনি। পিঠাটা যেহেতু রাউন্ড শেপে করছি, আমি কিন্তু এর মাঝখান পর্যন্ত এই গুড় এবং নারকেলটাকে সীমাবদ্ধ রেখেছি, মানে পিঠার যে কিনারের সাইডটা সেই সাইডের মধ্যে কিন্তু আমি গুড়টা দিইনি। আপনারা যদি পিঠাটা পুরো সাইডের মধ্যেও গুড়টা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, এক পাট এভাবে খুলে যাবে, এটা লেগে থাকবে না। তো এই জিনিসটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। গুড় এবং নারকেলটাকে কিন্তু পিঠার কিনারে দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে না, এটা ভেঙে যাবে।
সেম ভাবে করে আমি আরো 2টা লেয়ার দিয়ে নিলাম। এখন এই পিঠাটাকে আমি মোল্ড আউট করবো, এই জন্য আমি একটা সুতি কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে চিপড়িয়ে নিয়েছি। এখন এই কাপড়টা দিয়ে পিঠাটাকে ঢেকে দিলাম। আর তারপর কিভাবে এটা মোল্ড আউট করবো সেটা হয়তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, এখানে বলার কিছু নেই। পিঠাটাকে কাপড় দিয়ে ঢেকে এইভাবে যে জালির মধ্যে আমি পিঠাটা তৈরি করবো সেটার মধ্যে নিয়ে নিলাম। এখন কাপড়টাকে খুব ভালোভাবে পিঠা চারপাশ থেকে সরিয়ে নেব, আর তারপর এটাকে মোল্ড আউট করে নেব। এইভাবে পিঠাটাকে মোল্ড আউট করতে যে অনেক সময় পিঠাটা ভেঙে যায়, আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। ভেঙে যাওয়ার পরও কিন্তু এই পিঠাটা আমি খুব পারফেক্টলি সেদ্ধ করে নিয়েছি। যে পাশে পিঠাটা ভেঙে গিয়েছে সেই পাশের কাপড়টাকে আমি একটু টান দিয়ে সামনের দিকে এভাবে গুঁজে দিয়েছি, এতে করে পিঠাটা লেগে থাকবে। আর একটা বড় পাতিলে কিন্তু আমি অলরেডি পানি ফুটাতে দিয়েছি, আর সেই পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন সেই বড় পাতিলের উপর এইভাবে পিঠার যে জালিটা আছে সেটা বসিয়ে এখন এটাকে ঢেকে আমি সেদ্ধ করে নেব 30 মিনিটের মতো। আমি ঘড়ি ধরে পুরো 30 মিনিট এই পিঠাটাকে সেদ্ধ করে নিয়েছি, আর 30 মিনিট পর এখন দেখবো পিঠাটা কেমন হয়েছে। মাশাল্লাহ, পিঠাটা দেখার পর মনটা আমার খুশিতে ভরে গিয়েছে। পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর যে পাশটা ভেঙে গিয়েছিল সেটাও কিন্তু জোড়া লেগে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এই পিঠাটাকে মোল্ড আউট করতে হবে, এটা কিন্তু অনেকটা কঠিন কাজ, তাই এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। আপনারা চাইলে এভাবে পিঠাটা কেটে নিতে পারেন, তবে নিচের সাইডটা দেখতে বেশি সুন্দর হয়, এজন্য আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন এই পিঠা থেকে আমি কাপড়টাকে সরিয়ে ফেলবো, আর দেখতেই পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা গরম থাকা অবস্থায় আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভেতরটা কেমন হয়েছে। বার্থডে কেকের মতো এই পিঠাটাতেও কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে, আর এটা দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে তাই না? এটা খেতেও কিন্তু খুবই মজা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিঠাপুলির আজকের উৎসবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে খিসা পাটিসাপটা পিঠা। এই পিঠাটি আমার বাসার সবাই ভীষণ পছন্দ করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুবই অল্প সময়ে আপনারা খুবই মজাদার একটি খিসা তৈরি করতে পারবেন, এবং সেই খিসা দিয়ে কিভাবে অল্প সময়ে ভীষণ মজাদার একটি পাটিসাপটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত আমার পাশে থাকবেন। প্রথমেই খিসা তৈরি করে নেব, এই জন্য আমি আগে থেকে জাল করে রাখা 2 লিটার দুধ নিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি। আমি পোলার চালটাকে ভিজিয়ে এখানে গুঁড়া করে ব্যবহার করছি। 3 কেজি দুধ আমি জাল করে এটাকে ঘন করে 2 কেজির মতো করে নিয়েছি, আর সেই দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। মিষ্টির জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হবে। চুলা আঁচটা জ্বালিয়ে দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে একদম ঘন করে নেব। এই খিসাটা তৈরি করার সময় চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, তাহলে খিসাটা পুড়ে যেতে পারে। যেহেতু এটা ঘন দুধ আমি এখানে ব্যবহার করেছি, তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে খিসাটা তৈরি করতে হবে। যখন খিসাটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আরো 2 থেকে 3 মিনিট জাল করার পর এখন খিসাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে আমি পিঠা তৈরি করে নেব। এই খিসাটি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি, কারণ আমি এটা দিয়ে 2 ধরনের পিঠা তৈরি করব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ। আমি এখানে মেজারমেন্ট কাপের যে হাফ কাপটা আছে সেটা ব্যবহার করে চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। 2.5 কাপ চালের গুঁড়ার সাথে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। সবকিছু দিয়ে এখন খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি ছেঁকে নেব। শুকনো উপকরণগুলোকে ছাঁকনি দিয়ে ছাকার পর চিনিটা ব্যবহার করবেন। আমি আসলে একটু ভুল করে ফেলেছিলাম, আমি ছাঁকনির মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি, যেটার জন্য আমার ছাঁকতে একটু প্রবলেম হয়েছিল। তবে আপনারা এই কাজটা করবেন না। এখন একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে অল্প করে পানি দিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে চালের গুঁড়া আর পানি একসাথে মিশে যায়।
আমি এখানে আরো একটু পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে কিন্তু নর্মাল যে পানিটা সেটা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখা গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এই ব্যাটার সাথে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এইরকম একটি ননস্টিকের কড়াই নিলে সবচেয়ে বেশি ভালো হয়। কড়াইটাকে আমি গরম করে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আর একটা সুতি কাপড়ের সাহায্যে ঘিটাকে খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে এভাবে মেখে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। এটি ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে দেব। পাটিসাপটা রুটিটা সেদ্ধ হয়ে আসলে আমি এখন ঢাকনাটা খুলে ফেলছি, আর অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত এই রুটিটা আপনি আপনি চারপাশ থেকে এভাবে আলগা হয়ে আসে। এখন এর মধ্যে আমি খিসাটা দিয়ে দিচ্ছি। খিসাটা দেওয়ার পর একটি স্প্যাচুলা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন এই পাটিসাপটা পিঠাটা আমি ফোল্ড করে দেখাবো। যেহেতু আমি এখানে আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি আর ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি, আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, সেহেতু এই পিঠাটা একটু মুচমুচে হবে, যেটা খেতে এতটাই মজা হয়। আমার বাসার সবাই এই পিঠাটা ভীষণ পছন্দ করেছে। পাটিসাপটা পিঠাটা এভাবে ফোল্ড করার পর আমি এটাকে আরো কিছুক্ষণ এইভাবে কড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চারপাশটা ভেজে নেব, এতে করে ক্রিসপিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। পাটিসাপটা পিঠা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। আপনারা এক ব্যাটার দিয়েও কিন্তু 2 রকম কালারের পাটিসাপটা পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করে আপনারা পাটিসাপটা পিঠাটা কিভাবে ভাজবেন। পিঠাটা যদি অল্প আঁচে ভাজেন সেক্ষেত্রে পিঠাটা একদম সাদা সাদা হবে, আর যদি একটু তাপটা একটু বাড়িয়ে তারপর ভাজেন এবং চুলার মধ্যে একটু বেশিক্ষণ রাখেন সেই ক্ষেত্রে পিঠার কালারটা কিন্তু একটু লালচে লালচে হবে। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে যদি আপনারা পাটিসাপটা পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে পাটিসাপটা পিঠাটা একটু নরম হবে। আর যদি আপনারা আতপ চালটা ব্যবহার করেন এবং ঠান্ডা নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার পিঠাটা কিন্তু একটু ক্রিস্পি হবে এবং একটু শক্ত হবে। আবার ভেজা চাল একদম পানি দিয়ে ব্লেন্ড করেও কিন্তু এই পাটিসাপটার পিঠার ব্যাটারটা তৈরি করা যায়, সেই ক্ষেত্রে ওই পিঠাটা খেতে কিন্তু আবার একটু ভিন্ন রকম হবে। আগের দিনের নানি দাদিরা কিন্তু ওইভাবে ব্যাটারটা তৈরি করেই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতো। আসলে একটা পিঠা যখন আপনারা তৈরি করতে জানবেন সেটাকে কিন্তু অনেকভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন। আর আজকে আমি যে পিঠাটা তৈরি করেছি এটা একটু ক্রিস্পি হয়েছে, যার কারণে এটা খেতে একটু ডিফারেন্ট হয়েছে এবং টেস্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পাটিসাপটা পিঠা ভেজে আপনাদের দেখালাম। পিঠাগুলো তৈরি করার পর খুব ভালো হয় যদি এটার সাথে সাথে খাওয়া যায়, তবে আপনারা যদি একটু পরেও এই পিঠাটা খান তখনও কিন্তু এটা একটু ক্রিস্পি থাকবে। আমি আপনাদেরকে একটা পাটিসাপটা পিঠা কেটে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা কেমন। দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তাই না? খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই মনে করেন গ্যাসের চুলায় বিবিখানা পিঠা পারফেক্টলি তৈরি করা যায় না। আজকে আমি আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠাটি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। বিবিখানা পিঠা তৈরি করার কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মে যদি পিঠাটা তৈরি না করেন সেই পিঠাটা খেতে কিন্তু মজা হবে না। তাই আমরা যারা বিক্রমপুরের মানুষ আছি আমরাই কিন্তু এই পিঠাটা একদম পারফেক্টলি তৈরি করতে পারি। আর এটা কিভাবে তৈরি করলে এর স্বাদ সবচেয়ে বেশি মজা হবে সেটা কিন্তু আমরা ছাড়া বাকি অঞ্চলের মানুষ খুব কমই জানে। এই পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে 5 লিটার দুধ ঘন করে 2 লিটারের মতো করে নিয়েছি। 2 লিটার ঘন দুধের মধ্যে আমি এখন 3 কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করব। আর এখন একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, তার সাথে আমি এই গুঁড়া দুধটাকে লিকুইড করে তারপর আমি যে ঘন দুধটা তৈরি করেছি এর মধ্যে অ্যাড করব। বিবিখানা পিঠা তৈরি করার জন্য অবশ্যই ঘন দুধ ব্যবহার করতে হবে। যদি 2 লিটার দুধকে 1 লিটার তৈরি করে তারপর বিবিখানা পিঠা তৈরি করেন তখনও কিন্তু আপনাদের পিঠাটা খেতে মজা হবে না। বিবিখানা পিঠার আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই বেশি করে দুধ নিয়ে সেটাকে একদম ঘন থকথকে করে তারপর ওইটা দিয়ে যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে সেই বিবিখানা পিঠাটা খেতে সবচেয়ে বেশি মজা হবে। ওইটাই কিন্তু বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠা। আমি অল্প অল্প করে খেজুরের গুড়টা এখানে মিশিয়েছি। আপনারা মিষ্টি কেমন খেতে চান সেটা বুঝে খেজুরের গুড়টা এখানে অ্যাড করবেন। আমি অনেকক্ষণ জাল করার পর এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু একদম থকথকে হয়ে যাবে। এখন জালটা অফ করে দেবো, আর তারপর আমি এখানে একদম অরিজিনাল ঘি ব্যবহার করব। আমি এখানে প্রায় 3 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পর গরম দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটাকে সবার পরে ব্যবহার করলে বিবিখানার মধ্যে ঘিয়ের যে স্মেলটা সেটা একটু স্ট্রং থাকে, তখন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দুধটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখন এই ঘন দুধের মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করব। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়াটা অ্যাড করছি। চালের গুঁড়ার পরিমাণটা আমি বলে দেবো না, কারণ যতক্ষণ না পর্যন্ত
আমি যেই টেক্সচারটা চাচ্ছি সেই টেক্সচারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি চালের গুঁড়া মিশাতে থাকবো। 1 কাপ করে করে চালের গুঁড়া মিশিয়ে সেটাকে খুব ভালোভাবে এই দুধের সাথে মেশানোর পর আমি কিন্তু পরবর্তীতে আরো 1 কাপ দিচ্ছি। এইভাবে করেই কিন্তু চালের গুঁড়া মিশাতে হবে, একবারে অতিরিক্ত চালের গুঁড়া দিয়ে এই মিক্সচারটা তৈরি করা যাবে না। বিবিখানা পিঠা তৈরি করার জন্য ময়দার ব্যবহার করতে হবে না, জাস্ট সেদ্ধ চালের গুঁড়া দিয়ে কিন্তু বিবিখানা পিঠা তৈরি করলে সেটা একটু নরম হয়। আর বিক্রমপুরে যে বিবিখানা পিঠাটা থাকে সেটা কিন্তু একদম নরম হয় না, আই মিন সফট হয় না, এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, তবে অতিরিক্ত শক্ত হয় না। আপনারা যদি আতপ চালের গুঁড়া দিয়ে বিবিখানা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন পিঠাটা অতিরিক্ত শক্ত হয়ে গেছে। তো আর সেটা না করে যদি আপনারা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে পিঠাটা কিন্তু শক্ত হওয়ার পসিবিলিটি একদমই থাকে না। আপনারা যদি অথেন্টিক বিবিখানা পিঠার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বিবিখানা পিঠাটি তৈরি করবেন। এই রেসিপিটি ফলো করে বিবিখানা পিঠা তৈরি করলেই আপনারা বিবিখানা পিঠার যে অথেন্টিক টেস্ট সেটা পাবেন। আর এই পিঠাটি খাওয়ার পর আপনারা বলতে বাধ্য হবেন এটা আসলে পিঠার রাজা। চালের গুঁড়া মিশাতে মিশাতে যখন এমন একটা টেক্সচার চলে আসবে তখন বুঝতে হবে এই ব্যাটারটি একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আগের দিনের নানি দাদিরা এইভাবে ব্যাটারটা তৈরি করে 1 ঘন্টা রেস্টে রেখে তারপর এটাকে বেক করতে দিত। তবে তবে যেহেতু এখন ব্লেন্ডার আছে তাই আমি এই ব্যাটারটাকে ব্লেন্ড করে নেব। 10 থেকে 20 সেকেন্ডে ব্লেন্ড করলে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর যেই বাটির মধ্যে আমি বিবিখানা পিঠাটা বেক করব সেই বাটিটাকে খুব ভালোভাবে আমি গরম করে তারপর ঘি দিয়ে চারপাশে এভাবে মাখিয়ে নিচ্ছি। 10 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কত পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ নারকেল ব্যবহার করছি। নারকেল দেওয়ার পর খুব ভালোভাবে এইটাকে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব আর তারপর আমি এটাকে গ্যাসের চুলায় বেক করব। বিবিখানা পিঠা তৈরি করার জন্য সিলভারের ঢাকনা সহ একটি বাটি নিতে হবে। অনেকের যে সিলভারের টিফিন কারি থাকে সেটার মধ্যেও কিন্তু বিবিখানা পিঠা তৈরি করা যায়। বিবিখানা পিঠা কিন্তু ফুলে না, যতটুকু ব্যাটার দিবেন ততটুকু কিন্তু এই পিঠাটা হবে। এখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এই পিঠাটাকে আমি ঢেকে দিচ্ছি। গ্যাসের চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে আমি বালু গরম করে নিয়েছি। বালুর ওপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বিবিখানার মোলটা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ঢেকে বেক করে নেব। 1 ঘন্টা পর এই পিঠাটাকে আমি উল্টিয়ে দেব। যেহেতু পিঠাটা শক্ত হয়ে গিয়েছে উল্টালে কিন্তু এটা আর পড়ে যাবে না। পিঠাটাকে উল্টিয়ে আমি আরো 1 ঘন্টা এটাকে বেক করে নেব। মোট 2 ঘন্টা এই পিঠাটাকে বেক করে নিতে হবে। চুলা আঁচটা কিন্তু একদম কমিয়ে এটাকে বেক করা যাবে না, চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাটাকে তৈরি করতে হবে। আমি গরম থাকা অবস্থায় এই পিঠাটাকে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। বিবেখানা পিঠাটা আমি একটু ওয়েট করছিলাম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়, তারপর আমি এটাকে কেটে দেখাবো। তবে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু কেটে খাওয়া একদম শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে এটাকে কেটে দেখাতে পারিনি। তবে আপনারা যদি অথেন্টিক বিবেখানার টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনাদের এই পিঠাটি তৈরি করতে হবে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।